এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2022 যে 22 পরীক্ষা হয়েছে, এত বিভিন্ন ধাপে পরীক্ষা হয় বা বিভিন্ন শিফটে পরীক্ষা হয়। আমরা আজকে আরআরবি গ্রুপ ডি 2022 ম্যাথে যেগুলি কোশ্চেন এসেছিল কোন একটা শিফটে, সেগুলি আজকে আলোচনা। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি গ্রুপ ডি এনটিপিসির উপর, সেখানে বিভিন্ন শিফটে আসা আমরা ম্যাথের কোশ্চেনগুলি আমাদের চ্যানেলে দিয়েছি। যারা প্রয়োজন তারা প্লেলিস্টকে দেখতে হবে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম অঙ্ক, কিছু টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে বার্ষিক 2 বছরে বিনিয়োগ করা হলো। যদি বর্তমান হারের চেয়ে 2% বেশি হারে বিনিয়োগ করা হতো, তাহলে 2 বছর সরল সুদ আরো 240 টাকা বেশি হতো। তাহলে বিনিয়োগকারী টাকার পরিমাণ কত, মানে প্রিন্সিপাল বের করতে বলেছে। ভালো করে লক্ষ্য করো যে ইয়ার দেওয়া রয়েছে 2 ইয়ার, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। তারপরে যদি বর্তমানের চেয়ে 2% বেশি ইন্টারেস্ট দেয়, 2% বেশি ইন্টারেস্ট দেওয়ার জন্যই আমরা 240 টাকা বেশি সুদ পাই। তাহলে এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে বলছি প্রিন্সিপালটা কত। তাহলে আমরা i ইকুয়াল টু পিটিআর বাই 100 ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমি i এর মান দেওয়া রয়েছে 240, তাহলে i ইকুয়াল টু 240। এই 240 কেন হলো? 2% কি রেট, যে সুদের হার হয়েছে তা বৃদ্ধি করার জন্যই। 2% প্রিন্সিপাল তো ফিক্স থাকবেই, প্রিন্সিপাল নিয়ে কোনো আমাদের ঝামেলা নেই। ইনটু 2, তাহলে 2% উঠে লিখে ফর্মুলাতে পিটিআর বাই 100, এই পার্সেন্টটা আমি নিচে দিয়ে দিলাম, পিটিআর বাই 100। এই ক্লিয়ার। কাটাকাটি করে দাও, 2 দোকানে 4, 4 6 24, 60। তাহলে পি ইকুয়াল টু আমরা পেলাম 6000। অপশন ডি। নেক্সট অঙ্ক, সিম্পলিফিকেশন অঙ্ক। রুট ওভার 729 এর বর্গমূল করতে হবে। তাহলে 729 এর বর্গমূল করলে আমরা পাবো 27, আর 15ই থাকবে 25, আর 81 বর্গমূল করলে আমরা পাই 9, 15, আর 225 এর বর্গমূল হলো 15। 15 কাটাকুটি গেল, 9 দিয়ে 3 নং 27, 5 দিয়ে কাটাকাটি করলাম, 3 5 15, 5 5 25, 3 3 কাটাকুটি গেল এবং আমাদের সঠিক উত্তর দাঁড়াবে 5। পরেরটা আরেকটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এটাকে বলে সূচক রিলেটেড। তাহলে মাথার মধ্যে রয়েছে 3 এর মাথায় 3, 2 এর মাথায় 4, আর 7 এর স্কয়ার, আর নিচে দেওয়া রয়েছে 3 এর স্কয়ার। তাহলে আমি 56 কে লিখতে পারি 7 ইন্টু 8, 8 মানে আমরা জানি 2 এর কিউব, ইন্টু 7। তাহলে এখানে কাটাকাটি করে নাও। তাহলে যখন এরকম সূচকের ভাগ থাকবে দুটোর বেশ সমান, তখন ভাগ করতে গেলে পাওয়ারটাকে আমাদের বিয়োগ করতে হবে। 3 এর থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1। 3 এর মাথায় 1। একই রকম ভাবেই 2 এর মাথার মধ্যে 1, যেই পাশে বেশি সেই পাশে লিখবো। 4 থেকে 3 বিয়োগ করবো, আর যেই পাশে বেশি সেটা লিখবো। তাহলে উপরে বেশি, 2 এর থেকে কিছু নেই, মানে উপরে 1 রয়েছে, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে এখানে হবে 7 এর মাথার মধ্যে 1। আলটিমেটলি অ্যান্সার কত আমাদের? 3 ইন্টু 2 ইন্টু 7, 3 দোকানে 6, 6 7 42 হবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি। নেক্সট অঙ্ক, একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 616 বর্গমিটার, তবে তার আয়তন কত? তাহলে গোলকের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে আয়তন বের করতে হবে। তাহলে গোলকের ক্ষেত্রফল থেকে আমরা যে ব্যাসার্ধ বের করব, সেই ব্যাসার্ধ সাহায্য নিয়েই আমরা আয়তন বের করব। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো, ফর্মুলা হলো 4πr², যার ভ্যালু দেওয়া রয়েছে 616, আমি ইকুয়াল টু লিখতে পারি। তাহলে 4 আর পায়ের মান 22/7 আমরা জানি, ইন্টু r² ইকুয়াল টু 616। এবার আমরা কাটাকাটি করে দাও, 11 দিয়ে দেও, কাটাকাটি যাচ্ছে, 11 দোকানে 22, 5 11 55, 6 6 11 66। তাহলে 4 দোকানে 8, 7 8 56, r² ইজ ইকুয়াল টু 49। তাহলে আর এর মান বের করতে গেলে বর্গমূল করতে হলে 49 এর বর্গমূল করলে 7। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে গোলকের আয়তন। গোলকের আয়তন বের করার ফর্মুলা হলো 4/3 পাই আর কি। এখন আর এর মান তো আমরা জানা হয়ে গিয়েছে, এখন আর এর মানটা ইকুয়েশনে বসাবো এই ফর্মুলাতে, তাহলেই আমাদের ভলিউম বেরিয়ে যাবে। তাহলে ভি এর মান 4/3, পায়ের মান আমরা জানি 22/7, আর আর এর কিউব, আর এর মান তো 7, তার 3 বার লিখতে হবে, 7 ইন্টু 7 ইন্টু 7। এই 7 7 কাটাকুটি গেল। এখন তোমাকে কিছু নেই, গুণ তো করতেই হবে। তাহলে 4/7 কত? 88। তাহলে 88 কে আমি 7 দিয়ে গুণ করব, 7 8 56, 6 7 56, আর 6 হাতের 5 61, তাকে আবার 7 দিয়ে গুণ। তাহলে 6 7 42 এর 2, 7 4 কত? 7 4 11, 6 7
42 একে 43, তাহলে 4 3 1 2 হলো উপরে সবগুলোকে গুণ করে 4 3 1 2, তাকে এখন 3 দিয়ে ভাগ, তাহলে 3 অক্ষে 3, 4 থেকে 3 গেলে 1, 13, 3 4 কত 12, 1 11, 3 3 9, 1 4 3, তারপরে 7 হবে, তাহলে 1437 পয়েন্ট সামথিং। তাহলে কোন অপশনে রয়েছে? অপশন। নেক্সট অঙ্ক, আমি ঘন্টায় 10 কিলোমিটার পার আওয়ার বেগে 2 ঘন্টায় কোনো একটা গন্তব্যস্থলে যাই, যদি আমি আমার বেগ 5 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দেই, তাহলে আমি কত আগে গন্তব্যস্থলে পৌঁছাবো, কত আগে, কিন্তু ডিফারেন্সটা বের করতে হবে। তাহলে আমি ঘন্টায় 10 কিলোমিটার আগে 10 কিলোমিটার বেগে হেঁটে যাই, যখন সে 10 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটে, তার গতিবেগ যখন 10 কিলোমিটার পার আওয়ার থাকে, তখন তার গন্তব্য পৌঁছতে সময় লাগে 2 ঘন্টা। তাহলে এখান থেকে আমি বলতে পারি তার গন্তব্যের দূরত্ব কতটা ছিল, মানে 10 কিলোমিটার পার আওয়ার বেগে সময় লাগে 2 ঘন্টা, তাহলে কতটা সে দূরত্ব গিয়েছিল, 10 দোকানে 20। কেননা কি ডিস্টেন্স বের করতে গেলে স্পিডের সঙ্গে আমাদের টাইম গুণ করতে হয়, টোটাল ডিস্টেন্স ছিল 20 কিলোমিটার। এখান থেকে আমি এটা ফাইন্ড আউট করে নিলাম। তারপর নেক্সট কন্ডিশনে কি বলছে, যদি আমি আমার বেগ 5 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি করি, তাহলে আগে তো 10 কিলোমিটার পার আওয়ার ছিল, তাকে এখান থেকে 5 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি করবে, তাহলে এখন নতুন বেগ কত দাঁড়াবে, 15 কিলোমিটার পার আওয়ার। এখন যদি সেই ব্যক্তি 15 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করবে, সেই 20 কিলোমিটার যদি অতিক্রম করে, সেই কন্ডিশনে দেওয়া রয়েছে, তাহলে তার টাইমটা কত লাগবে, এখন সেই নতুন টাইম আমরা বের করে নিই। তাহলে 20 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করবে এখন 15 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে কাটাকাটি করে দাও, 4 5 20, 3 5 15, তাহলে এত ঘন্টা সময় লাগবে তার এখন। তাহলে ঘন্টাকে মিনিট বানাতে হলে 7 দিয়ে গুণ করতে হবে, 3 × 7, 4 × 80 মিনিট সময় লাগবে তার। তাহলে পূর্বের থেকে কতটা সময় বেশি লাগলো সেটা আমাকে এখন বের করতে হবে। পূর্বে সময় লাগতো 2 ঘন্টা, আর 2 ঘন্টা মানে জানি আমরা 120 মিনিট, এখন সময় লাগে 80 মিনিট, তাহলে কতটা কম লাগলো পূর্বের থেকে, 40 মিনিট কম লাগলো, বিয়োগ করলে হবে 40 মিনিট। এটাই আমাকে ফাইন্ড আউট করতে কতটা সময় কম লাগবে বা কতটা আগে পৌঁছবে, অপশন এ। নেক্সট অঙ্ক, নিম্নলিখিত লাইন গ্রাফটি একটি রাজ্যের 7টি জেলা PQRSTUV এর ছাত্রছাত্রীর শিক্ষাগত যোগ্যতা, দশম, উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি দেখায়, গ্রাফটি অধ্যয়ন করুন এবং প্রশ্নগুলির উত্তর দিন। প্রশ্নটা ভালো করে পড়তে হবে। সকল জেলার একত্রে দশম শ্রেণীর যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীর মোট সংখ্যা, দশম শ্রেণীরটা নিতে বলছে, এবং সকল জেলার একত্রে ডিগ্রি যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীর মোট সংখ্যার মধ্যে পার্থক্য, মধ্যে কথা দশম আর ডিগ্রি আমাকে নিতে হবে। দশম মানে 10th ক্লাস, আর ডিগ্রি মানে শেষেরটা। টোটাল PQRSTUV মিলে টোটাল কতগুলো হলো দশমের ক্ষেত্রে আর ডিগ্রি ক্ষেত্রে, তারপর দুটোর যে মান বেরোবে দুটোর মধ্যে ডিফারেন্স কত সেটা এখানে ফাইন্ড আউট করতে বলেছে। এখানে কিন্তু গ্রাফ দেওয়া রয়েছে, গ্রাফের যে দেখো সেই গ্রাফটা এখানে আবার ছকের সাহায্যে দাও, আমি ছকের সাহায্য নিয়ে করবো, গ্রাফ দিয়ে দেখলে কি আমাদের সময়টা নষ্ট হবে। তাহলে 10টা টোটাল কত সেটা আমরা হিসাব করে নিই 10th ক্লাসের জন্য, সবগুলো যোগ করতে হবে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা শেষেই শূন্য রয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে একটা শূন্য হয়ে গেল। তারপরে 2 6 2 কত 8, 8 8 16, 6 2 8, 8 8 16, 4 20, 6 26, 4 30, 30 এর শূন্য। হাতে হলো 3, 2 2 4, 2 2 4 আর 3 7, 8 3 11, 2 13, 3 16, 3 19, 1900। এবার আমরা বের করবো ডিগ্রিটা একই রকম ভাবে, সবগুলো শেষেই শূন্য রয়েছে, শেষে একটা শূন্য। তারপর যোগ করো 8 2 10, 10 2 12, 12 6 18, 6 24, 8 32, 32 এর 2, হাতে হলো 3, 3 3 6, 6 3 9, 3 12, 2 14, 2 16, 3 19, 20 21, 2120। এখন এদের মধ্যে ডিফারেন্স কত, বড়টার থেকে ছোটটা আমাকে বিয়োগ করতে হবে, তাহলে 2120 থেকে আমাকে বিয়োগ করতে হবে 1900। 0 0 2 2, 11 থেকে 9 বিয়োগ করলে 2, তাহলে 220 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক, 12x স্কয়ার ইজ ইকুয়াল টু 27x এর বীজগুলি কি কি, মানে সমাধান করলে x এর মান কি বেরোবে, এই হলো অঙ্ক। 12x স্কয়ার ইকুয়াল টু 27x। অনেকে এই অঙ্ক দেখে x কেটে দেবে, কিন্তু কাটলে হবে না, কারণ কি x এর সর্বোচ্চ ঘাত 2, এটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হওয়ার অর্থ কি, এরকে সমাধান করলে আমরা x এর দুটো মান পাবো, এই হলো লজিক। তাহলে 12x স্কয়ার 727x থেকে সমান সমান যদি এই পাশে নিয়ে আসি এক পাশে, তাহলে -27x হবে। এরপরে আমরা এখান থেকে x কমন নিতে চাচ্ছে, xটা কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে কি 12x
মাইনাস 27 ইকুয়াল টু 0। তাহলে আমি দেখো দুটো রাশির গুণফল, তাদের পৃথক পৃথক ভাবে 0, তাহলে একটা মান হবে আমাদের x ইকুয়াল টু 0, আরেকটা মান হবে 12x মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 27/12। কাটাকাটি যদি করি 3 নং 27, 3 4 12, তাহলে 0 আর 9/4 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, তথ্যের গড় নির্ণয় করতে বলেছি। তথ্যের যৌগিক গড় বের করার ফর্মুলা তোমাকে জানতে হবে। এই ফর্মুলা হলো সামেশন অফ f ইন্টু এক্স ডিভাইডেড বাই সামেশন অফ f। এফ এক্স মানে দুটোর গুণফল, তাকে পরিসংখ্যার যোগফল দিয়ে ভাগ, পরিসংখ্যা মানে f, টোটাল সাম, সামেশন মানে টোটাল সাম, যোগ করা, যোগ করে ভাগ করতে হবে। তাহলে সামেশন অফ এফ এক্স মানে কি, গুণ করে সামেশন করা, মানে গুণ করে যোগ করো, 3 5 15। একই রকম ভাবে 3 দোকানে 6, 4 10 40, প্লাস 8 5 6 30। তাহলে সামেশন এফ এবার বের করতে হবে এফ এর যোগফল গুলো। 5 3 কত, 8, 8 4 12, 2 14, 6 20। এবার আমাদের যোগ করে নিতে হবে। তাহলে 15 6 21, 21 8 29, 15 6 21 আর 29, আর 40 আর 3 70, আর নিচে থাকবে 20। তাহলে 99/20। ভাগ করলে পরে আমি সবার আগে এখানে 100 তৈরি করে নিই, তাই সুবিধা হতে পারে। 5 কুড়ি 100, 5 নং 45 এর 5, 5 নং 45 এর 5 হাজার 4, 5 নং 45 আর 49। তাহলে দুটো শূন্য, তাহলে 4.95 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক, 17 এবং 68 এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে। মধ্য সমানুপাতি বের করার ফর্মুলা হলো √a ইন্টু বি। এর মান দেওয়া রয়েছে 17 আর বির মান দেওয়া রয়েছে 68। এবার ক্যালকুলেশন করে দাও। তাহলে দেখো এখানে 17 রয়েছে, 68 কে আমি লিখতে পারি আবার 17 ইন্টু 4, তাহলে বর্গমূল করলে দুটোর জন্য একটা করে বেরোবে, তাহলে 17। আবার 4 এর বর্গমূল করলে আমরা পাই 2, তাহলে আলটিমেট অ্যান্সার দাঁড়াবে আমাদের 34। এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে, যারা বিনিয়োগ করে 20, 15, 12 অনুপাতে 3 মাস পর সি তার বিনিয়োগের অর্ধেক তুলে নেয় এবং আরো 9 মাস পর এত টাকা এত টাকা লাভ করে, তাদের মধ্যে ভাগ করা হয়, তবে সি এর অংশ কত? আসলে কি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এ বি সি তিনজনে কত অনুপাতে ব্যবসা ইনভেস্ট করলো? 20, বি হলো 15, আর সি হলো 12। তাহলে 3 মাস পর সি তার বিনিয়োগের অর্ধেক তুলে নেয়। দেখো এ আর বি সারা সময় ধরে, মানে সারা যতদিন ব্যবসা চলছে, মানে এখানে 1 বছর হিসাবে নিতে হবে, মানে 12 মাস ওই ব্যবসায় নিযুক্ত ছিল, তার মানে এর টাকাটা খাটবে কত? 20 ইন্টু 12। বির টাকা খাটবে 15 ইন্টু 12। এবার সি এরটা কন্ডিশন অনুযায়ী আমাকে সি এর কত খাটবে সেটা আমাকে রেডি করতে হবে। তাহলে প্রথম কন্ডিশন কি বলেছে? 3 মাস পর সি তার বিনিয়োগের অর্ধেক তুলে নিয়েছে, 3 মাস, তাহলে 12 টাকাই খাটবে, 12 ইন্টু 3। তাহলে 12 মাসের মধ্যে 3 মাস আমাদের কাজ শেষ, আর পড়ে থাকবে তাহলে 9 মাস। এই 9 মাস খাটবে কতটা টাকা? এটাও প্রশ্নে বলা হয়েছে যে তার বিনিয়োগের অর্ধেক তুলে নিল, তাহলে সে 12 ইউনিট মানে 12 টাকা ধরো বিনিয়োগ করেছিল, তার অর্ধেক তুলে নিলে থাকবে কত? আর 12 অর্ধেক 6, 12 থেকে 6 দিলে 6 পড়ে থাকবে। এখন এই 6 টাকাটা খাটবে এখন কত? 3 মাস তো অলরেডি হয়ে গিয়েছে, আর 9 মাস ইন্টু 9। এই হলো অঙ্ক। এখান থেকে আমাদের অনুপাতটা বের হবে। তাহলে আমি কি করলাম? অ্যামাউন্টের সঙ্গে টাইমটা গুণ করলাম মূলধনের সাথে, তখন আমরা কিসের অনুপাত পাবো? তখন প্রফিটের অনুপাত। তাহলে এটা এখন আমাদের প্রফিটের অনুপাতে দাঁড়ালো। আশা করি এতটুকু বোঝা গেল। এখন থেকে অনুপাতটা তৈরি করতে হবে। তাহলে এখান থেকে কিছু যদি কাটাকাটি যে আমরা করে নিতে পারি, দেখো 3 দিয়ে সবগুলোকেই কাটাকাটি যাচ্ছে, একটু ছোট হবে, 3 4 12, 3 4 12, প্রত্যেকটা 3 দিয়ে কাটতে হবে, 3 এখানেও কাটতে হবে, পরেরটা 3 দোকানে 6, এইভাবে। তাহলে পড়ে থাকলো কি? 4 কুড়ি 80, 4 15 60, এটা কত? 9 দোকানে 18, 18 আর 2 20, 30। এখন শূন্য শূন্য গুলো ক্যান্সেল আউট হয়ে গেল। আলটিমেটলি এখন আমাদের অনুপাত দাঁড়াবে 8 6 3। এটা আমাদের টোটাল প্রফিটের অনুপাত। 3 মাস পর মানে আর 9 মাস পর মানে টোটাল আলটিমেটলি এত টাকা লাভ হচ্ছে, সেটাই প্রশ্ন বলেছে। টোটাল লাভ হলো এত টাকা। এখান থেকে কে কতটা পাবে বের করতে হবে, কিন্তু আমাকে প্রশ্ন বলেছে সি এর লাভ কত, মানে সি এরটা খালি বের করলে টোটাল কত আগে বের করে নিই। অনুপাত হিসাবে 8 6 14 3 17, তাহলে 17 ভ্যালু 3 2 3 1 2 3, এটাই তো টোটালের মান। তাহলে 1 এর ভ্যালু কত? 17 কে 17 9 দিয়ে মিলবে 19,000 টাকা।
কার মান বের করতে বলছে? সি এর ভ্যালু। তাহলে সি এর ভ্যালু আমাদের 3 ইউনিট, 3 ইউনিটের মান আমাকে নির্ণয় করতে হবে। 3 19 57, পাশে 3টা শূন্য। অপশন এ। কোন অশুদ্ধ ভগ্নাংশটি মিশ্র আবৃত্তিতে রয়েছে? মানে আবৃত দশমিক রিলেটেড অঙ্ক, পৌনঃপুনিক যাকে আমরা বলি। তাহলে আমাদের মেইন সংখ্যাটা দেওয়া রয়েছে 0.3125125125 এমন করে সংখ্যাটা চলছে, মানে রিপিটেশন হচ্ছে। তাহলে দেখতে হবে এই টাইপের অঙ্কদের রিপিটেশন কোনখান থেকে চালু হচ্ছে, আবার কোথা থেকে রিপিটেশন হচ্ছে, কতটুকু রিপিটেশন হচ্ছে, সেটাই হলো মেইন। দেখো 251, তারপরে আবার 251, তার মানে আবার 251 হবে, এটা লেখেনি, এরকম টাইপের। তার মানে রিপিটেশন এতটুকু হচ্ছে, তার মানে এটাকে আমি পৌনঃপুনিক আকারে কিভাবে লিখতে পারি? 0.31, আর রিপিটেশন কতটুকু হচ্ছে? 2 থেকে 1, তার মানে এতটুকু রিপিটেশন, দাগ দিয়ে দাও। এখন এটাকে আমাকে ভগ্নাংশতে বানাতে হবে। তাহলে তোমাকে এই টাইপের ভগ্নাংশ থাকলে, মানে পৌনঃপুনিক থাকলে দেখতে হবে কি ধরনের ভগ্নাংশ, শুদ্ধ না মিশ্র আবৃত দশমিক, সেটা দেখতে হবে আগে। যখন দেখবো দশমিকের পরে কোনো একটা ফাঁকা ঘর, তারপরের থেকে পৌনঃপুনিক, এটা আসলে কি পৌনঃপুনিকটাকে আমি দাগ দিয়ে লিখেছি, এখানে 3টা ফোঁটাও থাকতে পারে। তখন যদি থাকে একটা ঘর ফাঁকা থাকে এরকম, তখন তাকে বলো মিশ্র পৌনঃপুনিক। মিশ্র পৌনঃপুনিক থেকে সামান্য অংশে বের করার নিয়ম হলো, যতগুলো পৌনঃপুনিক থাকবে অতগুলো 9 লিখবো। 3টা পৌনঃপুনিক আলার সংখ্যা 251, এই জন্য 3টা 9। দশমিকের পরে পৌনঃপুনিক বাদে কতগুলি সংখ্যা রয়েছে? 3 আর 1 দুটো ডিজিটে, দুটো শূন্য। তারপরে 31251 থেকে 31 কে বিয়োগ করতে হবে, পৌনঃপুনিক বাদে যা রয়েছে তা বিয়োগ দিতে হবে। 251, তার থেকে পৌনঃপুনিক বাদে দশমিকের পর কি রয়েছে? 31। এখন এই ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে এটা বিয়োগ করে দিই আগে। 1 থেকে 1 বিয়োগ করলে 0, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে পড়ে হলো 3 1 2, আর নিচে 9, 3টা 9 আর 00, এই শূন্য এই শূন্য কাটো। তাহলে 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি দাঁড়ায়? 2 দিয়ে 4 দোকানে 8, 9 8 গেলে 1, 19, তাই 9 দোকানে 18, 1 9 দোকানে 18, 1 5 দোকানে 10। 2 দিয়ে যদি একে কাটাকাটি করি তাহলে 15 দোকানে 30, 15, 30, 1 12, 6 1, তাহলে 1561/495, 4995 হবে সঠিক। অপশন বি। নেক্সট অঙ্ক, সর্বনিম্ন সংখ্যাটি কত হবে যার থেকে 7 বাদ দিলে সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য হবে? তাহলে এই টাইপের জন্য প্রথমে আমি লসাগু করবো 12, 16, 18 আর 21-এর। মানে 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 16, 3 6 18, 3 7 21। 2 দিয়ে দাও, 2 দোকানে 4 8, 3 দোকানে 6 7, 1 4 3 7। এখন গুণ করতে হবে, 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 3 12 12 4 12 48, তাকে আবার 21 দিয়ে গুণ। 8 অক্ষে 8, 4 অক্ষে 4, 48 দোকানে 96, 8 8, 6 4 10, 9 একে 10। তাহলে লসাগু আমাদের পেলাম এলসিএম 1008। এখন প্রশ্নে আসি, বলছে সর্বনিম্ন সংখ্যাটি কত যার থেকে 7 বিয়োগ করলে পরে কি হবে? এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটা তো আমাদের লসাগু করলাম কত? এত বেরোলো। তার মানে এই যে আমি লসাগু করে 1008 পেলাম, এই যে লসাগুটা অবশ্যই 12 16 18 21 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে বলছে যার থেকে 7 বাদ দিতে, তার মানে এর সঙ্গে আমাকে 7 জুড়তে হবে। জুড়ে দাও, তারপরে বোঝাচ্ছি একটু। যদি জুড়ে দেই 7, তাহলে কত পাবো? 1015। তাহলে মেইন সংখ্যাটা এখন আমাদের কত? 1015, এটা হবে সঠিক উত্তর। এখন বলি 1015 এর থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে পাবো কি? 10008। তাহলে এই সংখ্যাটা অবশ্যই 12 16 18 21 দিয়ে বিভাজ্য হবে, যেহেতু লসাগু হলো কি 1008, 12 16 18 21। নেক্সট অঙ্ক, দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্কে যথাক্রমে 5 ঘন্টা 8 ঘন্টায় পূর্ণ করতে পারে। পাইপ সি ওই একই ট্যাঙ্কে 10 ঘন্টায় খালি করে কতক্ষণে কমপ্লিট পূর্ণ? তাহলে এ হলো পূর্ণ করে 5 ঘন্টায়, আর বি পূর্ণ করে 8 ঘন্টায়, কিন্তু সি পাইপ খালি করে, তাহলে কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি হবে? এই হলো অঙ্ক। তাহলে লসাগু করে দাও। টোটাল ইউনিট কাজ আমাদের বাড়াবে 40, 5 8 40, 5 8 40, 4 10 40। তাহলে এই দুটোকে পূর্ণ করে, বাকিটা সি হলো খালি করে, তাহলে 8 5 টোটাল এফিসিয়েন্সি আলটিমেটলি আমাদের কত হবে? টোটাল ইউনিট কাজ 40।
তাহলে 8 5 13, আর সি যেহেতু খালি করে সি এরটা বিয়োগ করতে হবে, 13 থেকে 4 বিয়োগ করলে 9। তাহলে টোটাল ইউনিট কাজকে আমি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম, তাহলে কতক্ষণে ভর্তি হবে টাইমটা আমাদের বেরোবে। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়, 5 নং 45 1 6, তাহলে 5 সমস্ত 1/9, 5 নং 45। আচ্ছা দেখি একটু কোথাও গন্ডগোল হলো নাকি। 5 8 40 গেল, 5 8 আর সি পাই 10, খালি করে 5 8 40, 10 4 8 5 13 4 9, এখানে হয়তো গন্ডগোল হয়েছে। যদি ক্যালকুলেশন করি, সরি 46 ছিল না 40 ছিল, এই জন্যই। ঠিক আছে, তাহলে দেখো 4 নং 36 আর হবে 4, 4 সমস্ত 4/9 ঘন্টা, অপশন বি। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা পূর্বেই করা হলো, সেম টাইপের অঙ্ক, যুক্ত গড় নির্ণয় করতে বলেছে। তাহলে এই ফর্মুলা কি শিখলাম, সামেশন অফ WI XI ডিভাইডেড বাই সামেশন অফ WI, এই হলো ফর্মুলা। তাহলে WI XI 4 অক্ষে 4 আর 3 কে 0 দিয়ে গুণ করলে 0, আর লেখার দরকার নেই। 5 দোকানে 10, 7 অক্ষে 7, 3 দোকানে 6, 5 অক্ষে 5, আর WI মানে সবগুলোকে যোগ করতে হবে, 0 আর 1 যোগ করলে 1, 2 একে 3, 4 3 7 5 12, 5 3 8 একে 9, 10 11 12। এখন ওকে ভাগ করে দিলেই হবে যোগ করে। তাহলে দেখো 10 আর 4 14, 7 21, 6 27 আর 5 32, তার নিচে রয়েছে 12, কাটাকাটি করে দাও, 4 8 32, 3 4 12, তাহলে ভাগ করলে 3 দোকানে 6, 2.66, অপশন এ। ত্রিভুজ PQR এর কোণ PQR 90 ডিগ্রি, MPQ 3 সেমি এবং PR 6 সেমি, তাহলে PRQ কত, মানে এখানে বাহুর মান দেওয়া রয়েছে। তাহলে ত্রিভুজ PQR 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ হবে। তাহলে কোণ Q মান 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা P দিয়ে দেই, এখানে R দিয়ে দেই। PQ এর মান হলো 3 সেমি, আর PR এর মান 6 সেমি। ক্লিয়ার, এখান থেকে আমাকে বের করতে বলছে কোণ PRQ এর মান, এই কোণটার মান, এই কোণটা আমি থিটা ধরলাম। এই টাইপের অঙ্ক দিলে তোমরা সাইন থিটা কস থিটা কনসেপ্ট নিয়ে আসতে হবে। আমরা জানি কি লম্ব আর অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সাইন কসের রিলেশন কোনটার আছে, সাইনের রয়েছে, আমি সাইনটাকে নেব। যেহেতু সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, একে সাহায্য নিয়ে আমি থিটার মানটা নির্ণয় করব। তাহলে সাইন থিটা, লম্বের মান হলো আমাদের 3 আর অতিভুজের মান আমাদের 6, কাটাকাটি করো 1/2, তাহলে হাফ, তোমাকে ভাবতে হবে হাফ সাইন কত ডিগ্রির মান। হাফ হলো, যেহেতু সাইন দিয়ে অঙ্ক, তাহলে হাফ হলো সাইন 30 ডিগ্রির মান। তাহলে সাইন সাইন আউট হয়ে গেল, তাহলে থিটার মান আমরা পেলাম 30 ডিগ্রি, অপশন ডি। নেক্সট এটাকে সিম্পলিফিকেশন করতে হবে, তোমাকে গুণ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাহলে a প্লাস 2b মাইনাস সি, বি মাইনাস সি প্লাস a মাইনাস সি 2b প্লাস বি স্কোয়ার। এখন গুণ করে দাও, b দিয়ে গুণ করবো সবগুলোকে, ab প্লাস 2b স্কোয়ার মাইনাস বিসি, এবার মাইনাস সি দিয়ে সবগুলোকে গুণ, মাইনাস এসি মাইনাস 2bc মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার, এখানে আবার গুণ হবে, তাহলে প্লাস 2ab মাইনাস 2bc প্লাস বি স্কোয়ার, তো কিছু করার নেই, যা থাকবে তাই। এবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে দুটো বি স্কোয়ার একটা বি স্কোয়ার হয়ে গেল, যোগ করলে 3টা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবি দেখো কতগুলো, দুটো আর একটা রয়েছে, 3টা এবি, 3ab, তাহলে এসি রয়েছে একটা মাইনাস এসি, আর বিসি এর 4টা বিসি, 4টা একে 5টা বিসি, সরি টোটাল হবে 5টা বিসি, 5bc, 3b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 3b 5bc, একটা এখন বাকি রয়েছে, এটা এসি মাইনাস এসি। দেখেই বোঝা যাচ্ছে কোনটা অ্যান্সার হবে, অপশন বি। নেক্সট অঙ্ক, চন্দ্রা চন্দ্রিকার থেকে 10 বছর ছোট, 5 বছর পর চন্দ্রিকার বয়স, চন্দ্রার বয়সের দ্বিগুণ হবে, চন্দ্রিকার বর্তমান বয়স কত। তাই চন্দ্রা চন্দ্রিকার থেকে 10 বছর ছোট, দুজন ব্যক্তি, একজন হলো চন্দ্রা আরেকজন হলো চন্দ্রিকা। চন্দ্রা চন্দ্রিকার থেকে 10 বছর ছোট, চন্দ্রিকার বয়স যদি x হয়, চন্দ্রা তাহলে কত হবে 10 বছরের ছোট, x - 10।
5 বছর পর, তার মানে এর সঙ্গে 5 আমাকে যোগ করতে হলে x মাইনাস 10 এর সঙ্গে যদি 5 যোগ করি আমরা, তাহলে x মাইনাস 5। পরটার সঙ্গে 5 যোগ করতে হবে। এখন বলছে 5 বছর পর চন্দ্রিকার বয়স চন্দ্রার বয়সের দ্বিগুণ হবে। চন্দ্রিকার বয়স কার বয়সে? চন্দ্রার বয়সে, মানে দ্বিগুণ হবে। চন্দ্রাকে তাই 2 দিয়ে গুণ করতে হবে। ইন্টু 2 ইকুয়াল টু x প্লাস 5। তাহলে 2x মাইনাস 10 ইকুয়াল টু x প্লাস 5। 2x গেলে একটা x হবে, 10 আর 5 যোগ করলে হবে 15। তাহলে x এর মান আমরা পেলাম 15। কার বয়স বের করতে বলছে? চন্দ্রিকার বর্তমান বয়স কত? চন্দ্রিকার বয়স বর্তমান ধরেছিলাম x, তাহলে x এর মান আমাদের 15 বেরিয়ে গেল, তার মানে অপশন বি। পরেরটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল 0। এর বীজগুলোর প্রকৃতি কি হবে? বাস্তব হবে না অবাস্তব হবে না সমান হবে, এই যেটা বের করতে বলছে। দেখো এই জন্য আমরা একটা কনসেপ্ট বলে রাখি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হলো দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, যেখানে a নট ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজগুলো কেমন হবে তা নির্ণয় করে নিরূপকের উপর বা ডিসক্রিমিনেন্টের উপর, যাকে বলা হয় বি স্কোয়ার মাইনাস 4ac, একে নিরূপক বলা হয়। এর মানের উপর ডিপেন্ড করে বীজগুলো কেমন হবে। আমরা এর সাহায্যে বলতে পারি, আমাদের এইটুকুই ক্যালকুলেশন করতে হবে। তাহলে কখন কি হবে একটু লিখে দেই। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান, যাকে নিরূপক বলা হয়, এর মান যদি 0-র চেয়ে বড় হয়, মানে ধনাত্মক সংখ্যা হয়, প্লাস সংখ্যা, বীজদ্বয় বাস্তব হবে আর অসমান হবে। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0-র চেয়ে ছোট, মানে নেগেটিভ হয়, মানে মধ্যে কথা নেগেটিভ আসবে, তাহলে অবাস্তব হবে। তখন আর অসমান আমার দেখার দরকার নেই, অবাস্তব, ইমাজিনারি নম্বর। আর যদি 0 হয় তবে বীজদ্বয় বাস্তব ও সমান, বাস্তব ও সমান হয়, 2 2 3 3 এরকম বীজ আসবে, সমান। এখন তাহলে আমাকে কি চেক করতে হবে? বি স্কোয়ার মাইনাস 4ac কে চেক করতে। বি মানে কি? যে এক্স স্কোয়ারের সামনে যেটাকে বলে এ বলা হয়, এক্স এর সামনে যেটাকে বি, আর কনস্ট্যান্ট নামকে বলা হয় সি। তার মানে আমাদের ইকুয়েশনে এ হলো 3, বি হলো -6 এবং বি হবে -6 এবং সি হবে 5। কি চেক করব? নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত? -6, তার স্কোয়ার করতে হবে। 36 মাইনাস 4 এর মান 3 আর সি এর মান 5। 36 3 4 12, 5 12 60, বিয়োগ করলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2, বড় সংখ্যা চিহ্ন মাইনাস, তাহলে মাইনাসে আসলো। মাইনাস মানে 0-র চেয়ে ছোট, মানে অবাস্তব হবে। দেখো কোনটাতে রয়েছে, কোনো বাস্তব বীজ পাবো না, নেই, অপশন সি। একটি সামান্তরিকের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 12 এবং ভূমি ও অন্য সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব 8, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে একটা সামান্তরিকের সমান্তরাল বাহু 12 এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব রয়েছে 8, তাহলে এখান থেকে বের করতে বলছে ক্ষেত্রফল কত। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমাকে জানতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো ভূমি ইন্টু হাইট। তাহলে ভূমির মান 12 আর লম্ব দূরত্বই হাইট, তাহলে 8 বরং 96 সেন্টিমিটার স্কোয়ার হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। পরেরটা, ত্রিভুজ এবিসি, এবি এত, বিসি এত এবং পিকিউ আর এত, পিআর এত, পিকিউ আর এত, কোনটি সর্বসম্মত কনসেপ্ট? ছবিটা আগে অঙ্কন করে নেই। দেখো এবি মান দেওয়া রয়েছে 3 আর বিসি 4 আর এসি হলো 5। একটু ভালো করে লক্ষ্য দেখো তো, টিপলেট রয়েছে। টিপলেট মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ করে, 3 স্কোয়ার করলে 9, 4 স্কোয়ার করে 16, 16 আর 9 যোগ করলে কত হয়? 25, 25 আবার কি 5, মানে যেটা বড় বাহু রয়েছে সেটাকে অতিভুজ বলি আমরা। 5 স্কোয়ার মানে 25 সমান, তার মানে এটা বোঝা যাচ্ছে এটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজের বড় বাহুটা অতিভুজ হয়, তাহলে বড় বাহু বলতে আমি এখানে এসিটা বড় বাহু, 5 সবার চেয়ে বড় বাহু, তার মানে নিশ্চয়ই এখানে বি হবে। তাহলে বি কোণ হলো সমকোণ 90 ডিগ্রি। ক্লিয়ার? এখন পরেরটা দেখো কি রয়েছে, আবার ত্রিভুজ পি কিউ আর, পি আর 4 5 3, আবার টিপটেট ফরমেশনের বাহুর দান, তার মানে এটাও একটা সমকোণী ত্রিভুজ হবে। এর বড় বাহু কোনটা? 5, তাই এটার নাম আমরা দিয়ে দেই পি কিউ, তাহলে মাঝখানেরটা হবে অবশ্যই 8। এখন পি আর এর মান দেওয়া রয়েছে 4 আর পি আর এর মান 4 আর আর কিউর মান 3। ক্লিয়ার? আর পি কিউর মান 5। এখন বলছে ত্রিভুজ দুটি সর্বসমতার সঠিক ক্রম কি হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে।
তাহলে দেখো ত্রিভুজের সর্বসম্মত দেখো এই পাশেটা তো এই পাশে ত্রিভুজগুলো সব সেমই রয়েছে, আর পি কিউ, তার মানে এই পাশে আর পি কিউ আগে লিখে দাও। দেখো কোণ এখানে 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি কোণটা ওরা আগে দিয়েছে, আর আমাদের 90 ডিগ্রি কোণ কত, বি, তাহলে এটা আমাদের ফার্স্টে হবে। তার আর এর পরে ওরা চলে গিয়েছে কোথায়, আর এর পরে পি, তারপরে আমরা বি এর পরে তাহলে কিসে যাব, এ তে যাব, লজিকে আসো, তারপরে কি সি তে যাব, বাস। এবার দেখো কোনটার সাথে মিলছে, বি এ সি আর পি কিউ, অপশন ডি, বি এ সি আর পি কিউ। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যা লসাগু এত গসাগু এত সংখ্যা যদি যোগফল তাদের তাদের মধ্যে পার্থক্য কত, বিয়োগফল আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দুটি সংখ্যা লসাগু এত এবং গসাগু, আমরা একটা ফর্মুলা জানি, লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, এইটাই। তাহলে লসাগু গসাগুর মান দেওয়া রয়েছে 385 ইন্টু 7, তাহলে এটাই আমাদের সংখ্যা দুটির গুণফল, এ ইন্টু বি। ক্লিয়ার? এ ইন্টু বি। আর এখানে দেখো এ প্লাস বির মান দেওয়া রয়েছে 112, এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে এ মাইনাস বির মান কত, এই কন্ডিশনের সাহায্য নিয়ে তাই সলভ করতে হবে। দেখো সলভ করার জন্য দেখো এ প্লাস বি কে আমরা বানাবো 112, একটু বুদ্ধিদীপ্ত হয়ে করবো, যেটা গুণে রয়েছে সেটাকে আমরা স্প্লিট মানে উৎপাদকে বানাবো, 385 ইন্টু 7 উৎপাদকে ভাঙবো, তাহলে 7 দিয়ে আমরা দিয়ে দিচ্ছি, 7 দিয়ে দিলে এখানে 385 হবে অবশ্যই। আবার দেখো 7 দিয়ে যাচ্ছে, 5 7 35, 3 5 7 35, 35 3 35, আবার 5 দিয়ে যাচ্ছে, 5 11 55। এবার একটু লক্ষ্য করো, আমাকে এইটাকে যোগ, এটাকে তো আমি গুণে উৎপাদকে ভাঙলাম, এখন একে আমাদের এমন ভাবে বানাতে হবে যোগ করে, দুটো যোগ করে 112, তাহলে কিভাবে হতে পারে, 7 11 77, 5 7 কত 35, তাহলে 77, আর যদি আমরা 35 যোগ করি, আবার দেখো 77 আর 35 গুণ করলে কত হয়, 385 ইন্টু 7, যোগ করলে কত হবে, 7 5 12 2, 7 3 10 11 112। তার মানে এ প্লাস বির মান আমি পেয়ে গেলাম, এর মানে 77 হবে আর বির মান 35 হবে, আবার এই দুটো গুণ করলে পরে কোনটা পাবো, এটা পাবো। এখন কি বলছি, এদের মধ্যে পার্থক্য কত, মানে এই দুটোর বিয়োগফল আমাকে বের করতে হবে, 77 আর 35, যদি সংখ্যা দুটি কি সেটা বের করতে আমি বের করে ফেলেছি, থেকে 5 বিয়োগ করলে 2, 7 থেকে 3 বিয়োগ করলে 4, এই যে ডিফারেন্সটাই আমাকে বের করতে বলেছে, তো 77 থেকে 35 বিয়োগ করে দিলাম, অপশন বি। নেক্সট অঙ্ক, একজন দোকানদার এত টাকা মূল্যে নির্ধারিত একটি পণ্য ক্রমিক এত % ছাড়ে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে, আমাকে এখানে বের করতে বলছে। তাহলে মার্ক প্রাইস দেওয়া রয়েছে 28,000, 10% ছাড় মানে 90, 15% মানে 85, মার্ক প্রাইস থেকে যখন ডিসকাউন্ট দেবো তখন সেলের মধ্যে কি সেলিং প্রাইস বেরোবে, এই লজিক। তাহলে এই শূন্য কাটো, তাহলে গেল এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য একবারে ভিনিশ করে দিলাম, তাহলে 28 কে আমাকে 85 দিয়ে গুণ করতে হবে, তাহলে 28 ইন্টু 85, তাহলে 85 28, 5 8 40 শূন্য, আর 64 আর 4 68, 5 দোকানে 10, 8 দোকানে 16, 1 17, 0 0 8 8 7 6 13, 1 1 2, 85 ইন্টু 28, আচ্ছা 85 ইন্টু 28 ইন্টু 9 রয়েছে আরো, ইন্টু আবার এই 9টা, তাহলে 5 8 40 শূন্য, 8 64 4 68, 5 দোকানে 10 16 17, 0 0 8 8 7 13, 1 1 2, এটাকে আবার গুণ করতে হবে আমাদের এবার কত দিয়ে, 9 দিয়ে। 8 নং 72 2, 3 নং 27, 8 নং 72 2, 3 নং 27 আর 7 করলে তাহলে কত হবে, 4 আসবে, 34, 9 দোকানে 18 3 21, তাহলে 21420 হবে সঠিক, 21420 অপশন। নেক্সট অঙ্ক, কোন দোকানদার লাভ ক্রয় মূল্যের এত % যদি বিক্রয় মূল্য এত হবে, ক্রয় মূল্য কত, লাভ ক্রয় মূল্যের এত %, আচ্ছা ক্রয় মূল্যকে যদি আমরা 100 ধরি তাহলে তার প্রফিট হবে, ক্রয় মূল্যের এত % মানে 260, তাহলে আমাদের সেলিং প্রাইস কত দাঁড়াবে, তাহলে এই দুটো যোগফল হবে, তার মানে যদি অনুপাতে করি তাহলে 0 যোগ করে দিতে পারো 360, তাহলে অনুপাতে যদি করতাম তাহলে কি দাঁড়াতো, 2 দিয়ে 5, এটা কত 13, তাহলে এর সেলিং প্রাইস তাহলে কখনো হবে অনুপাত হিসাবে 5 আর 13 যোগ করলে হবে 18, ঠিক আছে। এখন আমাকে বের করতে বলেছে বিক্রয় মূল্যের মান দেওয়া, ক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য অনুপাত হিসেবে কত পেলাম 18, তাহলে এই 18 এর ভ্যালু
আমি বলতে পারি 7200। তাহলে একের ভ্যালু 400, তাহলে কয় মূল্য কত 5, 5-এর ভ্যালু বের করতে হবে। 4 × 5 = 20, পাশে দুটো শূন্য, মানে 2000 হবে সঠিক উত্তর, অপশন বি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এটা ফর্মুলা দিয়ে হবে a - b তার হোল কিউব b - 2c তার হোল কিউব প্লাস -a প্লাস 2c তার হোল কিউব। দেখো একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা এখানে আমরা ইউজ করব, সেটা হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc হবে যখন a প্লাস b প্লাস c মান যোগফলের মানে a প্লাস b প্লাস c যোগ করলে আমাদের 0 হয়। এটাই এখানে দেওয়া রয়েছে। আমি x ধরে নাও, একে y ধরে নাও, এখানে z ধরে নাও, আর উপরটা দেওয়ার মানে কি x কিউব y কিউব z কিউব। তাহলে a কিউব b কিউব c কিউব এটা ইকুয়াল 3abc হবে কখন a প্লাস b প্লাস c, মানে x y আর z এর যোগফল আমাদের শূন্য হয় কিনা সেটা চেক করে নিই। যোগ করে যদি শূন্য হয় তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 3abc। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড করো, a মাইনাস বি প্লাস মাইনাস আউট, তাহলে a আউট মাইনাস 2 আউট, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত দাঁড়ালো 0। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয় তাহলে ফর্মুলাতে আমি কি লিখতে পারি, এর জায়গায় 3xyz। আর x এর ভ্যালুই আমাদের কত a মাইনাস বি, y এর মান b মাইনাস 2c, আর c এর মান মাইনাস a প্লাস 2c। বাস এটাই হলো আমাদের অ্যান্সার। এটা মুখোমুখি করতে পারবে পরীক্ষা হলে, অপশন বি। নেক্সট অঙ্ক, দৈর্ঘ্য 12 প্রস্থ 10 উচ্চতা এত হলে আয়তক্ষণের আয়তন কত। তাহলে আয়তক্ষণের আয়তন বের করার ফর্মুলা হলো এ বি সি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে 12 × 10 × 15, তাহলে 15, তাহলে 120, বা 15 দিয়ে 12 কে গুণ করে দাও, 15 দোকানে 30, 15 3 18, 180 × 10, তাহলে 1800 হবে আমাদের সঠিক উত্তর। একক হবে মিটার কিউবে, যেহেতু আয়তনের একক মিটার কিউব, অপশন এ। আজ বাবার বয়স 3 সন্তানের বয়সের সমষ্টির দ্বিগুণ, 15 বছর পর বাবার বয়স তার সন্তানের বয়সটির সমান হবে, আজ থেকে 15 বছর পর বাবার বয়স কত হবে। আজ বাবার বয়স, বাবা আর 3 সন্তানের, এই যে 3 জন সন্তান রয়েছে, বয়সের সমষ্টির দ্বিগুণ, সমষ্টির দ্বিগুণ, তাহলে 3 জন বয়সের সমষ্টির দ্বিগুণ, 3 জন বয়সের যদি x হয় তাহলে বাবার বয়স তাহলে কত হবে তার দ্বিগুণ, তার মানে 2x। এবার কি বলছে 15 বছর পর, তার মানে কি এর সঙ্গে আমাদের 15 যোগ করে দিতে হবে, তাহলে 2x প্লাস 15। তাহলে ছেলেদেরও বয়স বাড়বে, কিন্তু ছেলেদের কয়জন 3 জন, 3 জনের 15 করে বলে 3 × 45 বৃদ্ধি পাবে, বেড়ে হবে 45, জিনের সঙ্গে 45 যোগ করতে হবে আলটিমেটলি, তাহলে তাদের সমষ্টিটা সমান হবে। এই যে সমষ্টি হলো, এই যে সমষ্টি, এই 15 বছর পর 15 যোগ করলাম বাবার সাথে, আর ছেলের সাথে 3 জন রয়েছে, তাই 3 জনের 15 15 3 × 45 এই জন্য যোগ করতে হলো। তাদের বয়সের বা তারপরে 15 বছর পর বাবার বয়স তার সন্তানের বয়সের সমষ্টির সমান হবে। এই যে তাহলে 2x থেকে x গেলে x, তাহলে 5 5 0, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 30, x এর মান 30। তাহলে বাবার বয়স কত হবে, বর্তমান বয়স 30 দোকানে 60। এখন প্রশ্নে বলেছে 15 বছর পর বাবার বয়স কত, এটা বর্তমান বয়স, প্রেজেন্ট বয়স, 15 বছর পর মানে এর সঙ্গে আমাকে 15 যোগ করতে হবে, তাহলে 75 ইয়ার্স হবে বাবার বয়স 15 বছর পর। এই পর্যন্ত 5টি শোরুম 7 8 9 নম্বর জুতোর বিক্রয় দেওয়া হয়েছে। 7 নম্বরকে নীল, সবুজ এবং লালকে 9 সাইজ দিয়ে ডিনোট করা হয়েছে। 4টি অধ্যায় করে দেবো, প্রশ্নের উত্তর দিন। সি শোরুমে 9 নম্বরের জুতো বিক্রির তুলনায় সি শোরুমের ক্ষেত্রে 8 নম্বর জুতোর বিক্রির কত শতাংশ বেশি। সি এর দেখতে হবে খালি, সি এ, তাহলে কয় নম্বর জুতো সি শোরুমের 9 নম্বর জুতো, 9 মানে লালটা নিতে হবে 740, এই যে 9 নম্বর। আবার সি শোরুমের 8 নম্বর জুতো, 8 মানে সবুজটা, তার মানে 8 নম্বর জুতো হলো 2480। এখন বলছে সি নম্বরের 9 জুতো বিক্রির তুলনায় 8 নম্বর জুতো কত শতাংশ বেশি, তাহলে কতটা বাড়লো, তাহলে আমরা এখানে বিয়োগ করে নেই। শূন্য শূন্যই 8 থেকে, তাহলে 4 4ই 14 থেকে 7 বিয়োগ করলে 7, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, 0 0 8 থেকে 4 4, 14 থেকে 7 বিয়োগ 7, 2 থেকে 1 বিয়োগ করলে 1740। এখন এটা বলছে কত বেশি, কার তুলনায় বলছে, এই যে প্রথমটার তুলনায়, যে 740 দেওয়া রয়েছে তার তুলনায়, তাকে নিচে দিতে হবে এর জন্য, আর পার্সেন্টেজ আনার জন্য 100 দিয়ে গুণ। এই হলো আমাদের অঙ্ক। ক্লিয়ার?
এখন একে দেখো আমাদের কি করতে হবে, কাটাকাটি করে অ্যান্সার বের করতে হবে। তাহলে যদি আমরা দেখি কাটাকাটি করি এখানে, তাহলে 50 আসবে। আচ্ছা এটা পরে কাটাকাটি করলাম, 100টা আমাদের থাক, কাটাকাটি করিনি। তাহলে এখানে 74 রয়েছে, 174, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 4 12 2, 3 7 21, 3 4 12 2 22, 3, তাহলে 3 দিয়ে বেশি হচ্ছে, 2 পয়েন্ট সামথিং যাবে, তার মানে 4 দোকানে 8, 7 দোকানে 16, তাহলে 2 পয়েন্ট, তাহলে 3 দিয়ে এটা একটু অ্যাপ্রক্সিমেট আসবে, ঠিক আছে। কাটাকাটি করলে, কাটাকাটি করা হলো, তাহলে 2.35, এটা আমরা কাটাকাটি কিন্তু করিনি, এটা 100 আছে, এটাকে ভালো করে আবার লিখে দিচ্ছি, মানে এটাকে আমি কাটাকাটি করলাম অ্যাপ্রক্সিমেট আকারে 2.35 হলো, তাই 2.35 কে এখন 100 দিয়ে গুণ করব, তার মানে কত হবে 235%। এই হলো অঙ্ক, অপশন ডি। নেক্সট অঙ্ক সিম্পলিফিকেশন করতে বলেছে, এগুলো আমরা কি অ্যাপ্রক্সিমেট বলবো, যেহেতু আসন্ন মান বলা রয়েছে, তাহলে 23.01 কে 23 নেব, আর 16.986, তার মানে 16 জায়গায় আসবে এখানে 17, তারপরে 2.03 0, 2.03 তবে 2 নিতে হবে, 4.05 0 থেকে 0, মানে 4 এর কাছাকাছি, 4 দোকানে 8, 41.99 মানে 42 এর কাছাকাছি, তাই 42 নেব। পরেরটা দেখো 99 5 এর চেয়ে বড়, তাই 644 নিতে হবে, এক বাড়িয়ে দিতে হবে, 644, ক্লিয়ার। 23, পরেরটা হবে 17, তারপরটা 2, তারপরটা হবে 4, 4 দোকানে 8, ক্যালকুলেশন করে দিলাম, 41 এর জায়গায় 42 বসবে, আর 43 এর জায়গায় 644, এখন ক্যালকুলেশন করো, 7 3 10, 2 একে 3 একে 4, 40, মাইনাস 42 প্লাস 8, 644, তাহলে বিয়োগ করলে আমাদের দাঁড়াবে -2, আর এখানে +8, আর এখানে 644, 8 থেকে 2 গেলে 6, তাহলে 644, আর যদি 6 যোগ করি 650 হবে সঠিক উত্তর, অপশন ডি। আজকের ক্লাসে এই 28খানা অঙ্ক ছিল, আমরা 28খানা অঙ্ক করিয়ে দিলাম। যদি কোনো অঙ্কের ডাউট হয় তবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করে যাতে সকলে এই ক্লাসটিতে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।